ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। মাথায় হাত রেখে বলল, চলো মায়ের রুমে গিয়ে গল্প করে। অলি চুপচাপ কাকি শাশুড়ির সাথে দাদুমণির রুমের দিকে চলে গেল। বিকেল বেলা অলি নূরনাহারের সাথে বসে গল্প করছিল। তুমি তো কিছুই খেতে পারছো না বৌমা, এরকম হলে কি চলবে? অলি হাতে থাকা কাস্টার্ডের বাটিটা টেবিলের ওপর রেখে বলল, আসলে কাকিমা আমি খাওয়ার চেষ্টা করি কিন্তু খেতে পারি না। এরকম হওয়াটা অস্বাভাবিক কিছুই নয়। একবার খেতে না পারলে কিছুক্ষণ পর পর খাবে কেমন? অলি হ্যাঁ বোধক মাথা নাড়ালো। তখনই উর্মিলা আর রূপসা বাড়িতে ফিরে আসে। ওয়াও কাস্টার্ড, আমারটা কোথায় কাকিমা? উর্মিলার কথা শুনে নূরনাহার বলে, ফ্রেশ হয়ে আয়, তোরটা ফ্রিজে রাখা আছে। উর্মিলা মাথা নেড়ে চলে গেল। নূরনাহার রূপসার উদ্দেশ্যে বলল, ইয়াদ কোথায়? নিশ্চয়ই খেলাধুলা নিয়ে ব্যস্ত, তাই না? না মামি, ও তো দুটো ক্লাস করি অফিস চলে গেছে। যাক, ছেলেটা একটু কাজে মনোযোগী হচ্ছে তাহলে। রূপসা মুখে কিছুই বলল না, তবে সে অলির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। মেয়েটা বয়সও তার থেকে অনেক ছোট, কিন্তু ভাগ্যটা তার থেকে অনেক বড়। এর জন্যই হয়তো বলে ভাগ্যবতী হওয়া বেশি জরুরি। রূপসা মনে মনে কথাগুলো বলল। এদিকে রূপসাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অলি একটা মিষ্টি হাসি উপহার দিল। প্রত্যুত্তরে রূপসা মুখ বাঁকিয়ে ওপরে চলে গেল। অলির হাসি থেমে গেল। রূপসার মুখ বাঁকানোটা তার কাছে ভালো লাগেনি। আমি তার কি ক্ষতি করেছি? কেন আমায় দেখলে এরকম করে সে? শুধু কি আমি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে বলে, নাকি অন্য কোনো ব্যাপার আছে? অলির ভাবনার মাঝেই শাহানাজ বেগম আর রুনা খাতুন ড্রয়িং রুমে আসে। নূরনাহার, রান্নার খাবারের মেনুগুলো সব বুঝিয়ে দিতে আমাকে হেল্প করো। শাহানাজ বেগমের কথা শুনে নূরনাহার উঠে দাঁড়ালো। তারপর তাদের সাথে কিচেনে চলে গেল। অলি চুপচাপ বসে আছে। তখনই আবার কলিং বেল বেজে ওঠে। একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিতেই আলবির খালার আর মামার ফ্যামিলির লোকজন বাড়িতে প্রবেশ করে। এত মানুষকে একসাথে আসতে দেখে অলি বসা থেকে দাঁড়িয়ে যায়। ঈশা এগিয়ে এসে অলিকে জড়িয়ে ধরে। অলি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। কিছুক্ষণ পরেই ঈশা অলিকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। কেমন আছিস অলি? অলি অবাক চোখে তাকিয়ে বলল, আমি তো ভালোই আছি, কিন্তু তোমরা সবাই হঠাৎ? সামিরা হালকা হেসে বলল, আমরা নিজে থেকে হঠাৎ করে আসিনি অলি, বরং তোমরা হঠাৎ করে আমাদেরকে এনেছো। অলি একটা ঢোক গিলে গোল গোল চোখে তাকিয়ে আছে। অলির খালা আমিরা খাতুন এগিয়ে এসে অলির মাথায় হাত রেখে বললেন, আমরা তো বুঝতেই পারছি না যে তুই কিভাবে এই বাড়ির বউ হয়ে গেলি। তুই একটু আমাদেরকে বুঝিয়ে বলবি? অলি কি বলবে খুঁজে পেল না। আসলে খালামণি, মামি আমি তোমাদেরকে সবকিছু বুঝিয়ে বলছি। হঠাৎ করে আলভির কথা শুনে অলি দরজার দিকে তাকালো। আলভির এক হাত ওভারকোট আর অফিস ব্যাগ, আরেক হাত পকেটে গোজা। দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ ক্লান্ত। অবশ্য ক্লান্ত থাকাটাই স্বাভাবিক। সে অফিসের কাজ শেষ করেই তাদেরকে এগিয়ে আনতে গিয়েছিল। আলভি সোজা ভেতরে এসে অলির পাশে দাঁড়ায়। অলির দিকে এক নজর তাকিয়ে বলে ওঠে, আজ থেকে প্রায় 3.5 মাস আগে অলির সাথে আমার দেখা হয়েছিল। আমার বন্ধু রেফাতের বাড়ি ওদের বাড়ির কাছাকাছি। সেবার একটা দরকারে আমাকে আর দিহানকে রেফাতের বাড়ি যেতে হয়েছিল। ঘটনাক্রমে ও স্কুলে যাচ্ছিল। সে সময় আমি ওকে দেখেছিলাম, আর ওকে দেখার পর মনে হয়েছিল যে ওই আমার জন্য পারফেক্ট চয়েস। ওকে দেখার জন্য আমি বেশ কিছুদিন রিফাতের বাড়িতেই ছিলাম। আমি ওর সামনাসামনি গিয়ে অনেকবার ওকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু ও বুঝতেই চাইছিল না। একবার তো বলেই ফেললো যে আমাকে ও কখনোই বিয়ে করবে না। ওর কথা শুনে আমার মধ্যে ভীষণ ভয় লাগে কাজ করেছিল। সে ভয় থেকে এক পর্যায়ে গিয়ে আমি ওকে জোর করে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। আমি জাস্ট নিশ্চিন্ত হতে চেয়েছিলাম। আলভির কথাগুলো কেউ হজম করতে পারল না।
এটা ঠিক কি যে আলভি নিজের ফিলিংসগুলোর ব্যাপারে অনেক বেশি পজিটিভ, তাই বলে কাউকে কিছু না জানিয়ে একেবারে বিয়ে করে নেবে? আমেনা খাতুন চিন্তিত কণ্ঠে বললেন। এটা কোনো কথা? তাই বলে তুমি ওকে জোর করে বিয়ে করবে? বিকজ আই লাভ হার। আলভির কথা শুনে অলি চোখ বড় বড় করে আলভির দিকে তাকালো। ঈশা কথার মাঝে বাঁ হাত ঢুকিয়ে বলল, ভাইয়া তুমি তাহলে সেদিন অলিদের বাড়ির ঠিকানা জানতে চাইছিলে কেন? তোমার কথা অনুযায়ী তো ওদের বাড়ির অ্যাড্রেস তোমার জানা থাকার কথা, তাই না? আলভি কিছুক্ষণ ভেবে বলে ওঠে, ওদের বাড়ির লোকেশন আমি জানতাম, কিন্তু তিশার বিয়ের সময় একটা বিষয় নিয়ে আমাদের মাঝে ঝামেলা হয়েছিল। সেটার পর থেকে অলির সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওরা বাসা চেঞ্জ করেও তো নিতে পারে, সেটা বিবেচনা করি ওদের লোকেশন জানার জন্য আমি তোর কাছে কল করেছিলাম। তিশা জিজ্ঞেস করলো, কিন্তু ভাইয়া তুমি ওকে জোর করে বিয়ে না করে আমাদেরকে বলতে পারতে। ওই যে ওর জেদের জন্য আজকের মতো এরকম একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেদিনও যদি আমাকে কথা দিত যে 3 বছর পরও আমাকে বিয়ে করবে, তাহলে আমাকে ফোর্সফুলি ওকে বিয়ে করতে হতো না। যদি ওকে বিয়ে করার পরেও 3 বছর পর ওকে বাড়িতে আনার প্ল্যান ছিল। ঈশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে 3 বছর অপেক্ষা করতেই পারতে ভাইয়া। আফটার অল অলি একটা বাচ্চা মেয়ে। আলভি একটু সংকোচ বোধ করলো, কিন্তু তাকে এসব বলতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। সে চায় না অলিকে বা বেবিকে নিয়ে কাউকে কিছু বলার স্পেস দিতে। চোখের সামনে বউ ঘুরঘুর করলে আউট অফ কন্ট্রোল হওয়া অস্বাভাবিক কিছুই না। সেদিন তিশার মেহেন্দির রাতে আমার সাথে তেমনটা হয়েছিল, আর যার ফলস্বরূপ অলি বর্তমানে প্রেগন্যান্ট। এখন আশা করি এই নিয়ে কারোর মনে আর কোনো প্রশ্ন নেই। কথাটা বলে আলভি দ্রুত পায়ে নিজের রুমের দিকে চলে গেল। আলভির কথাটা বোধগম্য হওয়া মাত্রই সবাই একসাথে অলির দিকে তাকালো। আসলে তারা ঠিক অলির চেহারার দিকে নয়, বরং অলির পেটের দিকেই তাকিয়ে আছে। ব্যাপারটা বুঝতে পেরে অলি আলগোছে ওড়না দ্বারা নিজের পেট আবৃত করে নিল। সবার চাহনি দেখে অলির ভীষণ লজ্জা লাগছে। বজ্জাত লোকটা এভাবে সবকিছু খোলামেলাভাবে বলে দিয়ে দিব্যি নিজের রুমে চলে গেল, কিন্তু অলির ইচ্ছা করছে এখানেই মাটি খুঁড়ে তার ভেতরে ঢুকে যেতে। লজ্জার ঠেলায় পা দুটো জমে গেছে। লজ্জার চাপে অলি যেন জমে গেছে, পা দুটোও নড়ছে না। বেশ কিছুক্ষণ সেই অবস্থায় দাঁড়িয়ে থাকার পর অবশেষে সে নিজেকে সামলে নিয়ে মাথা নিচু করে এক ছুটে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে রওনা দিল। পথে উর্মিলা আর রূপসার সঙ্গে চোখাচোখি হয়ে গেল। উর্মিলা হাত দিয়ে মুখ চেপে কোনো রকমে হাসি আটকানোর চেষ্টা করছে, আর রূপসার রাগী চোখে তার দিকেই তাকিয়ে আছে। তবে সেটা নিছক রাগ নয়, তার চোখ দুটো চিকচিক করছে, ঠোঁট কেঁপে উঠছে কান্না চেপে রাখার চেষ্টায়। তবে অলি সেসব লক্ষ্য করেনি, সে ভীষণ অপ্রস্তুত। সে পুনরায় পা ফেলে নিজের রুমের দিকে চলে গেল। এদিকে আলভির কথাগুলো স্পষ্ট শুনেছেন শাহানাজ বেগম, রুনা খাতুন আর নূরনাহার। তারা রান্নাঘর থেকে সবাইকে দেখতে এসেছিলেন, কিন্তু এসব কথা শুনে থমকে যায় জায়গাতেই। পরিস্থিতি সামাল দিতে আমেনা খাতুন এগিয়ে এসে হাসি মুখে বললেন, আপা ভালোই তো হয়েছে, বউ ভাত খেতে এসেছিলাম, এখন তো একেবারে নাতি নাতনির আগমনের খুশির খবরও শুনে গেলাম। ঘটনাটা এতটা পেঁচালো, সেই জন্যই বুঝি ফোনে কিছুই বলেননি। শাহানাজ বেগম কিছু না বলেই দাঁড়িয়ে রইলেন। পাশে থাকা নূরনাহার হেসে পরিস্থিতি বদলানোর চেষ্টা করলেন। আরে হ্যাঁ, সেজন্যই তো ভাবি আগে আসুন, হাত মুখ ধুয়ে একটু নাস্তা করুন, বাকি সব কথা বলার জন্য ব্যাপক সময় আছে। অন্যদিকে অলি বিছানায় বসে নিজের নখ কামড়ে চলেছে। আলভি কিভাবে এমন গুছিয়ে একটা গল্প বানালো, সেটাই তাকে ভাবিয়ে তুলছে। লোকটা তো অনেক ডেঞ্জারাস। নিজ মনেই বিড়বিড় করলো সে। নখ খাচ্ছ কেন? ক্ষুধা লেগেছে নাকি? আলভির গলা শুনে অলি চমকে তাকায় দরজার দিকে। সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে আলভি, পরনে সাদা টি শার্ট, কালো ট্রাউজার, সিল্কি ভেজা চুলগুলো কপালের উপর এলোমেলো। অলির বুকের ভেতর ধক করে উঠল, অজান্তেই মুখ থেকে আঙুল সরিয়ে নিল সে। আলভি হালকা গলায় বলল, নখ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। অলি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার আত্মীয়রা হঠাৎ করে না বলেই এসে পড়লো কেন? কাল আমাদের রিসেপশন, তাই এসছেন। আর এমনি এমনি আসেনি, তাদের ইনভাইট করা হয়েছে। অলি খানিকটা অবাক হলো। আমাকে তো কেউ কিছুই বললো না। সকালে বলার জন্য এসেছিল, কিন্তু কথায় কথায় ভুলে গেছে। ও, তোমার বাবা মাকে আসতে বলো। না, তাদের আসতে হবে না, বাবা আজ আসতে চেয়েছিলেন, আমি নিষেধ করেছি। আলভির কপাল কুঁচকে গেল। কেন? তুমি আসতে নিষেধ করেছো কেন?
অলি মুখ ফিরিয়ে নিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল। আমি চাই না তারা আবার অপমানিত হোক। আলবি বুঝে গেল অলির ভেতরের কষ্টটা। দেখো অলি, আমি তো আছি, কেউ কিছু বলবে না। না, আমি চাই না আপনি সবাইকে ভয় দেখিয়ে তাদেরকে অপমানিত হওয়া থেকে বাঁচান। আমি চাই তারা এমনিতেই সম্মান পাক, কিন্তু সেটা আশা করাটাও তো ভুল। আলবি শান্ত গলায় বলল। তাদের আসতে বলো, তারা না এলে দেখতেও খারাপ দেখাবে। তুমি তো তাদের একমাত্র মেয়ে, তাদেরও তো মন চায় তোমাকে দেখতে। অপমানিত হওয়ার ভয়ে তারা কি না এসে থাকতে পারবে? দেখুন, আমি যখন বলে দিয়েছি যে তারা আসবে না, তো তারা আসবে না। এমনিতেও আগামীকালকে আমার সেখানে যাওয়ার পরিকল্পনা ছিল। এখন যেহেতু কালকে অনুষ্ঠান আছে, সেই তো পরশুদিন যাব আমি। এই কথা শুনে আলবি যেন চমকে উঠল। তুমি যাবে কেন? অলিভ হৃদয় কুঞ্চিত করে বলল। এতে আবার কেন কি আছে? আমি কি একেবারে এসে পড়েছি নাকি? তাছাড়া এই বাড়িতে আমার ভালো লাগছে না। আলবি একটা ঢোক গেল। অলি চলে যাবে শুনে তার হার্টবিট বেড়ে গেছে। এই মেয়েটা যদি চলেই যাবে তাহলে এসেছিলই বা কেন? সে তো রেখে আসতেই চেয়েছিল। আচ্ছা, তো তুমি বেড়াতে যেতে চাইছো, তাই না? অলি সরু চোখে আলবির দিকে তাকালো। আলবি তড়িৎ গতিতে চোখ সরিয়ে নিল। অলি সোজা সাপটা ভাবে বলে ওঠে। আমার বাড়িতে আমিই কেন বেড়াতে যাব? আমি তো এইখানে বেড়াতে এসেছিলাম। তো তোমার বেড়ানো শেষ? অলি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আলবি অন্যদিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আবার কবে বেড়াতে আসবে? অলি কিছুক্ষণ ওপরের দিকে তাকিয়ে ভাবনা চিন্তা করে নির্লিপ্ত সুরে বলল, 1 মাস পর এসে আবার একদিন থেকে যাব। এই কথাটা শুনে আলবি একদম স্থির হয়ে গেল। মনে হলো কেউ যেন বুক থেকে এক ঝটকায় হৃৎপিণ্ডটাকে বের করে নিয়েছে। এই মেয়ে হয়তো একদিন সত্যি সত্যি তার হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বে। আলবি নিজেকে এবার আর স্বাভাবিক রাখতে পারল না। সে অলির দিকে চোখ কটমট করে তাকে কঠিন গলায় বলল, আমি তো তোমাকে সাথে করে আনতে চাইনি, তুমি জোর করে এসেছিলে। যাক, যা হওয়ার হয়ে গেছে। এখন একটা কথা শুনে রাখো, এই বাড়িতে এসছো নিজের ইচ্ছায়, কিন্তু বের হবে আমার ইচ্ছায়। যদি আমার অনুমতি ব্যতীত এক পা এই বাড়ির বাইরে রাখার সাহস দেখিয়েছ, তাহলে আর কখনো এই বাড়িতে ঢুকতে পারবে না, বলে দিলাম। কথাটা শুনে অলি হতভম্ব হয়ে গেল। এটা আবার কেমন কথা? আপনি আমার জোর করে আটকে রাখবেন নাকি? না, শুধু সতর্ক করে দিলাম। এটা তোমার মামা বাড়ি নয় যে ইচ্ছে হলে একদিনের জন্য বেড়াতে আসবে। আলবির রাগী কণ্ঠ শুনে অলির ঠোঁট কেঁপে মাথা নিচু করে নিল। ফলস্বরূপ আলবির রাগ হওয়া হয়ে যায়। আলবি একটা দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠে কোমলতা এনে বলে, আমি তোমাকে যেতে নিষেধ করিনি, তুমি চাইলে বেড়াতে যেতে পারো, তবে কয়দিনের জন্য যাবে সেটা ডিসাইড করো আগে। অলি ক্ষীণ গলায় বলল, আপনি তো আনতেই চাননি আমায়। আমি নিজে থেকে এসেছি, সেই হিসেবে আমি যেখানেই থাকি না কেন আপনার কি সমস্যা? আলবি এক মুহূর্ত চুপ থেকে বলে ওঠে, বললাম তো, এসেছো তোমার ইচ্ছা, বের হবে আমার ইচ্ছা। অলি তরাক করে আলবির চোখে চোখ রেখে বলে ওঠে, তাহলে আপনার ইচ্ছেটা কি সেটা আগে বলুন। আলবি থমকে গেল। সত্যিই তো, তার ইচ্ছেটা কি? সে কেন এত প্রতিক্রিয়া দেখাচ্ছে? অলি তো ছোট মেয়ে, তার বাবা মার কাছে ফিরে যেতে চাওয়াটা তো স্বাভাবিক নয়। কিন্তু এই সহজ কথাটাই যেন তার মনটা মানতে চাইছে না। সে বুঝে গিয়েছে যে এই মেয়েটাকে ছাড়া সে থাকতে পারবে না। আলবি কণ্ঠ খাদে নামিয়ে বলল, দেখো, ভুলটা তোমার ছিল, আমার সাথে এসে তুমি ভুল করেছো। অলি হতবাক, কিছুই বুঝতে পারছে না। আমি আপনার সাথে এসে ঠিক কি ভুল করেছি বলবেন আমায়? জবাব না দিয়ে আলবি উঠে দাঁড়ালো। পকেট থেকে একটা ফোন বের করে অলির কোলের ওপর রাখলো। এটা তোমার ফোন, আজই কিনেছে। বাবা মায়ের সঙ্গে কথা বলো, যতবার খুশি ভিডিও কল দাও, চাইলে ওদের এখানে এনে রাখো। অনেকগুলো অপশন আছে, যে কোনো একটা বেছে নাও, শুধু বাড়ি থেকে বের হবে না। অলি ফোনটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরে দেখলো, গাল ফুলিয়ে বলল, আমি তো এই ফোন চালাতে পারি না, আর তাছাড়া আমার বাবা মায়ের কাছে এই ফোনটা নেই। আমি কিভাবে ভিডিও কলে কথা বলবো? আলবি একটা শ্বাস ফেলে বলল, এমনি এমনি নম্বরে কল দিয়ে কথা বলো, পরে ভেবে দেখছি কি করা যায়। অলি ফোনটা আলবির দিকে এগিয়ে দিয়ে বলল, কল দিয়ে দিন। আলবি ফোনটা হাতে নিয়ে বিড়বিড় করে বলল, যাক, মেয়েটার মাথা থেকে বাড়িতে যাওয়ার ভূতটা আপাতত নেমেছে। আলবি অলির বাবার নম্বরে কল দিয়ে ফোনটা অলির দিকে এগিয়ে দিল। অলি হাসি মুখে ফোনটা নিয়ে বাবার সাথে কথা বলতে লাগলো। আলবি পুরোটা সময় নিষ্পলক ভাবে অলির দিকে তাকিয়ে রইল। কথা বলা শেষে অলি আলবির দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। আলবি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো,
ফর হোয়াট? অলি মুখে হাসি ফুটিয়ে বলল, ফোনের জন্য। আমার অনেক দিনের শখ ছিল এমন একটা ফোন চালানোর। এটা চালানোর জন্য দেয়নি, শুধু বাবা মায়ের সাথে কথা বলার জন্য দিয়েছে। অলির হাসি থেমে গেল। অলির রিয়াকশন দেখে আলবি বলে ওঠে, তোমার এখনো ফোন চালানোর বয়স হয়নি, তবে বিশেষ প্রয়োজনে ফোনটা দিয়েছে। অলি মুখে কিছু না বলে ফোনটা দেখতে লাগলো। ফোনের পেছনে একটা অ্যাপেলের লোগো আছে, যেটা দেখে অলি অবাক হয়ে গেল। এটা তো আইফোন। আলবি মাথা নেড়ে বলল, সো হোয়াট? অলি বড় বড় চোখে আলবির দিকে তাকিয়ে বলল, আপনি এত দামি ফোন আমায় কেন দিচ্ছেন? ফোনের ব্যাপারে অনেক কিছু জানো দেখছে, তাহলে ফোন চালাতে পারো না কেন? অলি মাথা নাড়িয়ে বলল, আমার বান্ধবী শায়লাদের বাড়িতে একবার গিয়েছিলাম, সেখানে ওর বড় ভাইয়ের কাছে এই ফোনটা ছিল। শায়লা আমাকে বলেছিল এটা অনেক দামি ফোন। ওর ভাই যখনই বাড়িতে আসে তখনই ও নাকি মাঝে মাঝে এটা দিয়ে ছবি তোলে, এটা দিয়ে নাকি অনেক ভালো ছবি তোলা যায়। অলির কথা শুনে আলবির মাঝে কৌতূহল কাজ করলো। সে হঠাৎ করেই জিজ্ঞেস করলো, তারপর তুমি তোমার বান্ধবীর ফোন দিয়ে ছবি তুলেছিলে, তাই তো? অলি হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ তুলেছিলাম তো। সেদিন ওদের বাড়ির সাথে গিয়ে আমরা দুজন অনেক ছবি তুলেছিলাম। কথাটা শুনে আলবি ভীষণ রেগে গেল। সে কঠিন গলায় বলে ওঠে, তুমি কখনো শায়লার ভাইকে দেখেছো? অলি না বোধক মাথা নাড়িয়ে বলে, না, আমি তো শুধু একবারই ওদের বাড়ি গিয়েছিলাম। আলবি মনে মনে বলে ওঠে, এই মেয়েটা এত বোকা কেন? কথা তো বলে প্রাপ্তবয়স্ক নারীদের মতো, কিন্তু কাজগুলো করে একদম বাচ্চাদের মতো। কি ভাবছেন? আলবি সোজা হয়ে বসলো, গলা পরিষ্কার করে বলল, শায়লার ভাই কে সেটা জানো? অলি কপাল কুঁচকে বলল, বললাম তো আমি কখনো তাকে দেখিনি। সে অনেক ব্যস্ত থাকে আর বেশিরভাগ সময় তাদের থেকে দূরে থাকে। তাহলে আমি জানবই বা কিভাবে যে শালার ভাইকে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে শালার ভাইয়ের সম্পর্কে জেনে আমি করবোটা কি? হ্যাঁ, আলবি প্রথমে বিড়বিড় করে বলল, ইডিয়েট। তারপর স্বাভাবিক স্বরেই বলল, তুমি জানো না যে অপরিচিত কারো ফোন দিয়ে ছবি তুলতে নেই? আরে ছবি তুলেছিলাম, কিন্তু তারপর আবার শালাকে ডিলিট করে দিতে বলেছিলাম তো। শুধু গ্যালারি থেকে ও ডিলিট করেছিল, শুধু গ্যালারি থেকে, কিন্তু ট্র্যাশ বিন থেকে করেনি। অলি আলবির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। গ্যালারি থেকে ডিলিট করার পরে ট্র্যাশ বিনে সে ডিলিটকৃত ছবিটা 1 মাস সুরক্ষিত থাকে, বুঝলে? কথাটা শুনে অলি চমকে তাকালো। সেই সাথে ভীষণ ভয় পেয়ে গেল। আল্লাহ, কি বলছেন? তার মানে ধুর, ভয় দেখাবেন না তো। শালা নিশ্চয়ই ভালোভাবে ডিলিট করে দিয়েছে। দেয়নি। অলির হার্টবিট বেড়ে গেল। এই লোকটা তাকে ভয় দেখাচ্ছে। অলি একটা ঢোক গিলে বলল, আপনি কিভাবে জানেন যে দেয়নি? তুমি কিভাবে জানো যে দিয়েছে? একদম আজে বাজে কথা বলবেন না তো। ও হয়তো ডিলিট করে দিয়েছিল, আর আপনি তো বলেছেন যে 1 মাস সুরক্ষিত থাকে। তাহলে এতদিনে নিশ্চয়ই অটোমেটিক ভাবে ডিলিট হয়ে গেছে। আলবি কিছু বলতে চাইলে অলি বাধা দিয়ে বলে, আমাকে ভয় দেখাবেন না তো, যান এখান থেকে। ভয় দেখালাম কোথায়? আমি তো সত্যিটা বলেছি। আর তুমি কি জানো যে একটা ছবি দিয়ে কি কি করা যায়? অলি একটা শুকনো ঢোক গিলল। শালার ভাই এরকম কিছু কেন করবে? তার সাথে তো আমার কোনো শত্রুতা নেই, আর তাছাড়া করার হলে অনেক আগেই করতো। আলবি আনমনেই বলে ওঠে, করেছে তো। অলি চমকে গিয়ে জিজ্ঞেস করে, কি করেছে? আলবি বলতে চেয়েও বলল না। সে ব্যাপারটা নিজেই দেখে নেবে। এমনিতেই অলি তাকে অপছন্দ করে, তার উপর সেসব কথা বলে সে খাল কেটে কুমির আনতে চায় না। যা করার করেছে, বাদ দাও। তোমার শরীর ঠিক আছে তো? অলি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তখন ঈশা, উর্মিলা, তিশা আর সামিরা অলির রুমে ঢুকলো। আলভিকে অলির রুমে দেখে উর্মিলা বলল, ভাইয়া, এই রুমে তোর প্রবেশ নিষেধ। আলভি রাগী চোখে উর্মিলার দিকে তাকাতেই উর্মিলা সামিরার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। সামিরা আর আলভি সমবয়সী। সামিরা 2 মাসের বড়। সেই হিসেবে আলভি সামিরাকে রাগ দেখাতে পারবে না। সামিরা বুকে হাত বেঁধে শাসন ভাঙিয়ে বলল, ও ঠিকই বলেছে এভি। শুনলাম তুই নাকি রুম শেয়ার করতে পারবি না বলে বউকে আলাদা রুমে রেখেছিস, এটা কি সত্যি? আলভি গা ছাড়া ভাব নিয়ে বলল, তো কি হয়েছে? নাটক কম করো প্রিয়। তুই এত মহান হলে বউকে দেখে আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিলি কিভাবে? তখন রুম শেয়ার করলি কেমনে? সামিরা থেমে গিয়ে কিছুক্ষণ পর বলে ওঠে, ওয়েট, বেলকনি শেয়ার করেছিলি নাকি? সামিরার কথা শুনে অলি ভীষণ খেল।
বাকি সবাই হো হো করে হেসে উঠল। আলবি তো স্ট্যাচু হয়ে নিজের জায়গাতেই জমে গেছে। কথায় যুক্তি আছে। ভাইয়া এক্সপ্লেন করো প্লিজ। তিশার কথায় তাল মিলিয়ে উর্মিলা বলল। বল ভাইয়া, সবাইকে এক্সপ্লেন কর। আলবি স্বাভাবিক স্বরেই বলে ওঠে, বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলতে লজ্জা করছে না তোদের? বাক এখান থেকে, তোদের সব কটাকে থাপড়ে থেরাপি দেব। সামিরা এগিয়ে এসে বলল, ওই আমি তোর বড় আপা, আমাকে তুই থাপ্পড় দিতে পারবি না। এক্ষুনি রুম থেকে বের না হলে উল্টো আমি তোর কান ধরে তোকে বের করে দিব। আলবি বসা থেকে দাঁড়িয়ে যায়, বুকের ওপর হাত বেঁধে ভ্রু কুচকে বলে, তাই না? আচ্ছা কান ধর দেখে, তুই কত বড় সেটা প্রমাণ হয়েছে। সামিরা হতভম্ব হয়ে গেল, বাকিরা তো হেসেই উঠল। অলিও লজ্জা ভুলে মিটমিট হাসছে। সামিরা বেশ বুঝতে পেরেছে যে আলবি তার হাইট নিয়ে ঠাট্টা করেছে। সামিরা রেগে মেগে অলির দিকে এগিয়ে যায়, খপ করে অলির হাত ধরে অলিকে বেড থেকে নিচে নামায়। আলবি ভ্রু কুচকে সেদিকেই তাকিয়ে আছে। তুই এখানেই থাক, আমরা বরং তোর বউকে নিয়ে যাচ্ছি। আলবি ব্যাপারটা বুঝে ওঠার আগেই সামিরা অলিকে টেনে সাথে করে নিয়ে বেরিয়ে যায়। আলবি পেছন থেকে চেঁচিয়ে বলে ওঠে, এই সাবধানে থাক, ওই শরীর ভালো নেই। ও ব্যথা পেলে কিন্তু তোদের একটারও গাল সঠিক কন্ডিশনে থাকবে না। উর্মিলা দাঁত কেলিয়ে বলে ওঠে, তুই এবার নিজের রুমে গিয়ে আরামসে ঘুম দে, আজকে আর বইয়ের দেখা পেতে হবে না। আলবি কিছু বলার আগেই ওরা চারজন অলিকে নিয়ে উর্মিলার রুমে চলে যায়। আলবি একটা শ্বাস ফেলে বেডের উপর তাকাতেই দেখে অলি ফোনটা এখানেই রেখে গেছে। ও গড, ফোনটা সামনে রাখতে পারছে না? এই মেয়ে বাচ্চা সামলাবে কেমনে? রাত্রি তখন 11টা। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে রূপসা। আকাশ আজকে অর্ধচন্দ্রের উপস্থিতি, চারিদিক মৃদু আলোয় আলোয় আলোকিত। একটা মেয়েকে দেখা মাত্রই তাকে ভালোবাসতে পারলে আমাকে এতবার দেখেও ভালোবাসতে পারোনি? আমি কি এতদিনে একবারও তোমার মন স্পর্শ করতে পারিনি? কেন করলে আমার সাথে অবিচার? আমি কখনো ভাবতেই পারিনি যে আমাকে এইরকম পরিস্থিতিতে পড়তে হবে। রূপসা নিঃশব্দে কেঁদেই চলেছে। জীবনের প্রথম ভালোবাসা যে তাকে এভাবে ক্ষতবিক্ষত করে ফেলবে সে ভাবতেও পারেনি। আলবি যে কখনো এরকম করতে পারবে সেটা সে দুঃস্বপ্নেও ভাবেনি। রূপসা দুহাতে চোখ জোড়া মুছে ঘুরে দাঁড়াতেই একটা মানব আকৃতির ছায়া ছাদের দরজা থেকে সরে যায়। রূপসা বুঝতে পারে যে সেখানে কেউ না কেউ আছে। কে ওখানে? ছায়াটা কিছুক্ষণ স্থিরভাবে দাঁড়িয়ে থেকে উধাও হয়ে যায়। রূপসা না চাইতেও কিছুটা ভয় পেয়ে দ্রুত পায়ে ছাদ ত্যাগ করে। আলবির কাজিনদের সাথে গল্প করতে করতে এক পর্যায়ে উর্মিলার রুমেই অলি ঘুমিয়ে যায়। 12টার দিকে আলবি এসে উর্মিলার রুমের দরজার সামনে দাঁড়ায়। তাকে দেখেই উর্মিলা বলে ওঠে, কিরে, আজকেও কি আমার রূপ দখল করার ধান্দায় আছিস নাকি? আলবি দরজায় এক হাত ঠেকিয়ে বলল, তুই গত রাতে বলেছিলে যে ওকে এই রুমে জায়গা দিবি না, আর আজকে ভুলে গেলি? বাকিরা সবাই সরু চোখে উর্মিলা আর আলবির দিকে তাকিয়ে আছে। তারা কিছুই বুঝতে পারছে না। ঈশা বলে ওঠে, কোন বিষয়ে কথা বলছো তোমরা? আর বলিস না, কালকে রাতে অলি আমার রুমে ঘুমানোর জন্য এসেছিল। সামিরা জিজ্ঞেস করলো, কেন, ও কি একা ঘুমাতে পারে না নাকি? তিশা বলল, না, পারবো না। আগে আমাদের বাড়িতে বেড়াতে আসলে তো আমার সাথে ঘুমাতে। সবাইকে থামিয়ে ঈশা বলল, আরে তারপর কি হয়েছিল সেটা বল উর্মি আপু। উর্মিলা একবার আলবির দিকে তাকিয়ে দেখলো আলবি নির্লিপ্ত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। অলি আমার সাথে ঘুমিয়েছিল, কিন্তু আমার মহান ভাইটা মাঝরাতে এমন ভান করলো যেন বউ ছাড়া তার অক্সিজেন গ্রহণ করতেও সমস্যা হচ্ছে। আমাকে হুমকি ধমকি দিয়ে দরজা খুলিয়ে আমাকে এই রুম থেকে বের করে দিল। তারপর নিজে বউয়ের সাথে আমার রুমে আরামসে ঘুমিয়ে গেল। সবাই একসাথে চিল্লে উঠতেই অলি ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসলো। কি হয়েছে আপু, ভূমিকম্প হচ্ছে নাকি? অলির ভীত কণ্ঠ শুনে সবাই একসাথে অলির দিকে তাকালো। ভয়ে অলির গলা শুকিয়ে আসছে। সবাই কেন এভাবে চিল্লে উঠলো সেটাই সে বুঝতে পারছে না। অলি চোখ কচলে নরম স্বরে বলল, কি হলো বলছো না কেন? আলবি ভেতরে ঢুকে অলির সামনে এসে দাঁড়ালো। তুমি এখানে ঘুমাতে পারবে না, যাও গিয়ে নিচের রুমে গিয়ে ঘুমাও। আলবির কথা শুনে অলি অসহায় চোখে তার দিকে তাকায়। আমি এখানে ঘুমালে আপনার কি সমস্যা? আলবি কপাল চুলকে উর্মিলার দিকে তাকিয়ে বলল, আরে সমস্যা আমার নয়, সমস্যাটা হচ্ছে উর্মির। আসলে তোমাকে কালকে না করতে পারেনি,
কিন্তু আজকে আমার কাছে নিজের সমস্যার কথা জানিয়েছে। কথাটা শুনে উর্মিলা কাশতে শুরু করলো। অলি ঠোঁট ফুলিয়ে উর্মিলার দিকে তাকিয়ে বলল, আপু আমি এখানে শুলে তোমার প্রবলেম হবে? উর্মিলা হাসার চেষ্টা করে নাবোধক মাথা নাড়ায়। সামিরা বলে ওঠে, কি? আরে ওলি, সমস্যাটা উর্মির নয়, সমস্যাটা আমাদের মহান ভাইটার। উনি চায় না যে তুমি এখানে ঘুমাও। আলবি ঘাড় চুলকাতে চুলকাতে বলে, সমস্যাটা উর্মির, তবে তার প্রভাব অবশ্যই আমার উপরেই পড়বে। অলি খাট থেকে নেমে আলবির সামনে গিয়ে দাঁড়ায়। আপনি কি বলতে চান? তাড়াতাড়ি বলুন, ঘুম পাচ্ছে আমার। আলবি অলির সামনে ঝুঁকে বলে, উর্মির স্লিপ ওয়াকিং ডিসঅর্ডার আছে, সে সাথেও ঘুমের ঘরে অনেক হাত পা ছোড়াছুড়ি করে। আলবির কথা শুনে অলি অবাক চোখে উর্মিলার দিকে তাকায়। আপু তুমি সত্যি ঘুমের মাঝে হাঁটাচলা করো? আলবি রাগে চোখে উর্মিলার দিকে তাকাতেই উর্মিলা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। যদিও এটা সত্যি কথা যে মাঝে মাঝে উর্মিলা ঘুমের ঘরে রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু সে মোটেও হাত পা ছোড়াছুড়ি করে না। অলি আলবির দিকে তাকাতেই আলবি বলে ওঠে, তুমি প্রেগনেন্ট অলি। আমি চাই না উর্মিলা ঘুমের ঘরে হাত পা ছোড়াছুড়ি করে তোমার বাবুকে হাত পা ভেঙে ফেরুক। আলভির কথা শুনে অলির হাত পা ঠান্ডা হয়ে যায়। সে কয়েকটা শুকনো ঢোক গেলে উর্মিলার দিকে তাকায়। উর্মিলা মলিন হেসে তার দিকেই তাকিয়ে আছে। বাকিরা সবাই বুঝতে পারলো যে আলভি কেন চায় না যে অলি উর্মিলার সাথে ঘুমাক। আলভি গলা পরিষ্কার করে বলল, যাও নিজের রুমে গিয়ে ঘুমাও। অলি কি বলবে বুঝতে পারছে না, কিন্তু এসব শোনার পরে সে উর্মিলার সাথে ঘুমাতে পারবে না। অলি করুণ স্বরে বলল, আমি তো একা ঘুমাতে পারি না। আলভি কিছু বলতে যাবে তার আগেই তিশা বলে ওঠে, কি? অলি, তুই নিচের রুমে চল, আমি আর ঈশা তোর সাথে ঘুমোবো। আমাদের হাত পা ছোড়াছুড়ি করার অভ্যাস নেই। কথাটা শুনে অলি খুশি হলেও আলভির মেজাজ খারাপ হলো। তোর হাজবেন্ড আসেনি কেন বলতো? তিশা স্বাভাবিক স্বরেই বলল, ভাইয়া, তোমাকে তো আগেই বললাম যে ও কালকে আসবে, ওর কাজ আছে। এভাবে হঠাৎ করে বললে কে আসতে পারে বলো? আলভি আর কিছু না বলে রেগেমেগে নিজের রুমে চলে গেল। অলি তিশার দিকে এগিয়ে গিয়ে বলল, আচ্ছা আপু চলো তাহলে। তিশা আর ঈশা অলির সাথে অলির রুমে চলে গেল। সামিরা তো উর্মিলার দিকে তাকিয়ে তাকিয়েই হেসেই যাচ্ছে। হেসো না তো আপু। আরে আমি তোর জন্য হাসছি না, আমি তো এভির জন্য হাসছি। বেচারা বউকে ছাড়া থাকতে পারবে না বলে কত পরিশ্রম করে কাহিনী সাজিয়ে বউকে নিয়ে যেতে আসলো, কিন্তু পরিশেষে তিশা আর ঈশার জন্য ওর সব প্ল্যান ভেস্তে গেল। উর্মিলা একটা শ্বাস ফেলে বলল, আমি তো এটাই বুঝতে পারছি না যে ভাইয়া বউকে ছাড়া থাকতে না পারলে আলাদা রুমে কেন থাকতে বললো। সামিরা নিজেও ব্যাপারটা বুঝতে পারল না। সেটা জানি না, কিন্তু রুম শেয়ার করতে না পারে ব্যাপারটা পুরোই মিথ্যা। এর পেছনে অন্য কোনো কারণ আছে। উর্মিলা আর কিছুই বলল না। এরই মাঝে সামিরার হাজবেন্ড দরজার সামনে এসে দাঁড়ালো। তার কোলে তাদের 3 বছরের বয়সী মেয়ে ঘুমিয়ে আছে। তোমরা দেখছি মেয়েকে নিয়ে কোনো প্রকার মাথা ব্যথাই নেই সামিরা। সামিরা খাট থেকে নেমে তার হাজবেন্ডের সামনে গিয়ে দাঁড়ালো। মেয়ে তো সারাক্ষণ তোমার কাছে থাকতে চায়, আমি কি করব বলো? হয়েছে, এখন ঘুমাতে চলো। সামিরা মাথা নেড়ে চলে গেল। উর্মিলা দরজা লক করে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। প্রতিদিন দিহান নিজে থেকেই কল দিত, কিন্তু আজকে সারা দিনেও কল দেয়নি। আমার কি একবার কল দেওয়া উচিত? উর্মিলা ভাবলো, কিন্তু মাথা নাড়িয়ে নিজ মনেই বলল, না থাক, যে লোকটা এতদিনও আমাকে সামান্য প্রপোজটুকু করতে পারলো না তার সাথে আমার কোনো কথা নেই। অবশ্য সে আমাকে হয়তো ভালোবাসে না, আমি ভুল ভেবেছিলাম। পরের দিন সকাল হতেই অলি আর আলবির রিসেপশনের অ্যারেঞ্জমেন্ট করা শুরু হয়ে যায়। দুপুরের দিকে সবাই সেজেগুজে রেডি হয়ে নেয়। অলির পরনে গাঢ় খয়েরি রঙের একটা ভারী জর্জেটের শাড়ি। এতগুলো মানুষের সামনে চুল বের করে রাখাটা অলির কাছে বেশ অস্বস্তিকর হতে সেই জন্যই অলি নিজেই হিজাব পরেছে। হিজাবের ওপর একটা খয়েরি রঙের জোড়াও আছে। আলবির পরনে কালো রঙের স্যুট, হাতে ঘড়ি, চুলগুলো ভালোভাবে জেল দিয়ে সেট করা। অলি আর আলবি দুজনেই স্টেজের পাশাপাশি বসে আছে। আলবি বারবার অলির দিকে তাকিয়ে অলির গতিবিধি পর্যবেক্ষণ করছে। অলির মন ভালো ছিল না, সে এসব কিছু চায়নি। অবশ্য তাদের বিয়ের ব্যাপারটা সবাইকে জানাতে সে অবশ্যই চেয়েছিল। সেই সাথে সে মা বাবাকেও অনেক বেশি মিস করেছে।
অলি নিজের ভাবনায় মগ্ন, আর আলভি অলিকে দেখাই ব্যস্ত। মেয়েটাকে এভাবে সাজিয়ে গুছিয়ে এতগুলো লোকের সামনে বসিয়ে রাখাটা কি বেশি জরুরি? কথাটা ভেবেই আলভি অলির সামনে গিয়ে দাঁড়ালো। অলি ভ্রু কুচকে মাথা উঁচু করে আলভির দিকে তাকায়। সামনে থেকে সরুন। বাড়ির ভেতরে গিয়ে বসো, এখানে আর বসে থাকতে হবে না। আপুরা সবাই খেতে গিয়েছে, যাওয়ার আগে আমাকে এখানেই বসে থাকতে বলে গেছে। ওরা আসুক তারপর যাব। আলভির কথা শুনে অলি দাঁড়িয়ে যায়। এখন বেলা 3টা বাজে, রোদের তাপ কম। স্টেজে এসি লাগানো থাকায় তার বিশেষ কষ্ট হচ্ছে না, কিন্তু ভারী শাড়িতে তার দম বন্ধ হয়ে আসছে। আমি এখানে বসে থাকলে আপনার কি সমস্যা? আলভি ঘাড় কাত করে অলিকে ওপর নিচ দেখে বলে ওঠে, তুমি আমার বউ, কোনো শোপিস নাও। খাওয়া দাওয়া পরে স্টেজের সামনে অনেক লোকজন আসবে, আমি চাই না তারা তোমাকে দেখুক। অলি বিষয়টা বুঝতে পেরে স্টেজ থেকে নেমে যেতে নেয়, কিন্তু শাড়িটা অনেক ভারী থাকায় স্টেজের সিঁড়ি পার করার সময় সে পড়ে যেতে নিতেই আলভি এক হাতে অলির কোমর চেপে ধরে। অলি অবাক চোখে আলভির দিকে তাকায়। এইভাবেই তুমি বাবুকে সামনে রাখবে, তাই না? আপনি স্পর্শ কেন করছেন? তাহলে কি ছেড়ে দেব? অলি পেছনের দিকে তাকিয়ে দেখে আলভি ছেড়ে দিলে সে একদম নিচে গিয়ে ল্যান্ড করবে। অলি চোখ মুখ খিচে আলভির হাত পেঁচিয়ে ধরে। ছাড়বেন না প্লিজ। আলভি মুখে কিছু না বলে অলিকে টেনে কোলে তুলে নেয়। অলি চোখ বন্ধ করে আলভির গলা জড়িয়ে ধরে। আলভি অলিকে কোলে নিয়ে বাড়ির ভেতর ঢুকতেই ড্রয়িং রুমে থাকা উপস্থিত সবাই অবাক চোখে আলভির দিকে তাকায়। আলভি কারো দিকে না তাকিয়ে অলিকে নিয়ে সোজা উপরে চলে আসে। অলিকে বিছানার উপর বসাতেই অলি চোখ মেলে তাকায়। চারিদিকে তাকিয়ে দেখে এটা অলির রুম। অলি কপাল কুঁচকে আলভির দিকে তাকায়। কি হয়েছে, এভাবে তাকিয়েছো কেন? আপনি আমায় টাচ করেছেন, কোলেও তুলেছেন, আবার তাও অনুমতি ব্যতীত। আলভি একটা শ্বাস ছেড়ে বলে, হ্যাঁ তো বলো, তুমি এবার কি করবে? অলি অন্যদিকে তাকিয়ে বলে, কি আর করব, আপনি না ধরলে আমি পড়েই যেতাম, সেই জন্য এবারের মতো কিছুই মনে করিনি। কিন্তু আমি এত সুন্দর করে সেজেছি, কোথায় একটু ছবি তুলবো, তাও আপনার জন্য তুলতে পারলাম না। আপুরা বলেছিল একসাথে অনেক ছবি তুলবো। কথাটা শুনে আলভি নিজের পকেট থেকে অলির ফোনটা বের করে অলির হাতে দিতেই অলি খুশি হয়ে যায়। আরে ফোনটা আপনার কাছে ছিল, আমি তো ভেবেছি হারিয়েই ফেলেছি। শোনো, ফোনটা নিজের কাছেই রাখবে, আর এটা দিয়ে যত ইচ্ছা ছবি তোলো। ওদের খাওয়া শেষ হলে আমি ওদেরকে পাঠিয়ে দেব। অলি খুশি হয়ে মাথা নাড়ায়। আলভি রুম থেকে বেরিয়ে যায়। বিকেল 5টা। অলি সেলফি তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছে। তখনই উর্মিলা, সামিরা, ঈশা আর তিশা তার রুমে ঢোকে। উর্মিলা অলির কাছে গিয়ে বলে, অলি চলো আমাদের সাথে, এখন ছবি তোলা হবে। অলি একটু ইতস্তত বোধ করে বলে, না আপু, অত মানুষের সামনে আমি যেতে পারবো না। ঈশা বলল, কি? বাইরের মানুষ খাওয়া দাওয়া করেই চলে গেছে, এখন শুধু আত্মীয় স্বজনরাই আছে। ভাইয়াই তোমাকে নিয়ে যেতে বলেছে। আলভি বলেছে শুনে অলি উঠে দাঁড়ালো। সামিরা আর তিশা গিয়ে অলির হাত ধরল। অভি বলেছে তোমাকে সাবধানে নিয়ে যেতে। সামিরার কথা শুনে অলি একটু লজ্জা পেল। দিহান কিছুক্ষণ আগেই মির্জা ভিলাতে এসেছে। সেই স্টেজের সামনে বসে আলভির সাথে কথা বলছিল। ও, এবার বুঝতে পারলাম যে রিফাত অলির ছবি কোথা থেকে পেয়েছিল। আলভি রেগে মেগে দিহানের দিকে তাকায়। নাম ধরে বলছিস কেন? নাম ধরে বলবো না তাহলে কি ওকে রিফাত আব্বা বলে ডাকবো? আজব কথা বলি। আমি ওর কথা বলিনি ছাগল। তাহলে কার কথা বলেছিস পাগল? আলভি একটা শ্বাস ফেলে বলল, অলির কথা বলেছে। উর্মির মতো বেয়াদব হোস না, ভাবি বলে ডাক। উর্মিলার নাম শুনে দিহান মুখটাকে মলিন করে ফেলল। সে না হয় রাগ করে কল দেয়নি, তাই বলে উর্মিলা কি পারত না তাকে একবার কল দিতে? দিহান তো আসবে না বলেই ভেবে রেখেছিল, কিন্তু শেষমেশ থাকতে না পেরে এসেই পড়েছে। দিহান সামনের দিকে তাকাতেই অলি আর উর্মিলা সহ বাকিদের দেখতে পেল। ভাবি এসে গেছে। দিহানের কথা শুনে আলভি সামনের দিকে তাকিয়ে অলিকে দেখল। সে অলিকে দেখে অবাক হয় না, অলিকে না সাজলেও ভালো লাগে। তার চোখে অলির সর্বাবস্থায় সবচেয়ে সুন্দরী দেখতে লাগে। আলভি এগিয়ে যায় অলির দিকে। দিহান চুপচাপ উর্মিলার দিকে তাকিয়েই আছে। পিঙ্ক রঙের শাড়িতে উর্মিলাকে অনেক সুন্দর দেখাচ্ছে। উর্মিলা প্রথমে দিহানকে খেয়াল করেনি, যখন খেয়াল করলো তখন দেখলো দিহান তার দিকেই তাকিয়ে আছে। উর্মিলা এক নজর তাকিয়েই চোখ ফিরিয়ে নেয়। দিহান হালকা হেসে মনে মনেই বলে, রাগ তো আমি করেছিলাম, কিন্তু তুমি সেই রাগ না ভাঙিয়ে উল্টো নিজেই রাগ করে বসে আছো রাগিনী।
দিহানের থেকে কিছুটা দূরে চেয়ারে বসে আছে রূপসা। সে অনেকক্ষণ যাবৎ এখানেই বসেছিল। সে আজকে বিশেষ সাজগোজ করেনি। উর্মিলা অনেকবার তাদের সাথে থাকতে বলেছিল, কিন্তু সে সবকিছু থেকেই নিজেকে গুটিয়ে রেখেছে। আলবি আর অলিকে একসাথে দেখে রূপসা একটা তাচ্ছিলের হাসি দিল। তার চোখ ভিজে আসছে। অলির জায়গায় তার থাকার কথা ছিল, সে এসব মেনে নিতে পারছে না। রূপসা বসা থেকে উঠে এক দৌড়ে বাড়ির ভেতর চলে যায়। ইয়াদ ক্যামেরাম্যানের সাথে কথা বলছিল। সে রূপসাকে চলে যেতে দেখেছে, কিন্তু সেদিকে সে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেছে বলে মনে হলো না। এরপরে ঘন্টাখানেক নাগাদ চলল ফটো তোলার সেশন। আলবি আর অলির একসাথে অনেকগুলো ছবি তোলা হয়েছে, সেই সাথে বাড়ির প্রত্যেকটা সদস্যের সাথেও ছবি তুলেছে। পরিশেষে একটা গ্রুপ ছবি তোলা হবে, তখনই রূপসার খোঁজ পড়ল। রুনা খাতুন রূপসাকে আনতে যেতে চাইলে ইয়াদ বলে ওঠে, ফুপি তুমি থাকো, আমি ওকে ডেকে নিয়ে আসছি। ইয়াদ দ্রুত পায়ে রূপসার রুমের সামনে এসে দেখে দরজা লক করা। রূপ দরজা খোল, বাইরে সবাই তোকে খুঁজছে। রূপসা দরজা খুলে দিতেই ইয়াদ রাগী কণ্ঠে বলে ওঠে, তুই সিন ক্রিয়েট করতে চাচ্ছিস নাকি? বাড়িতে অনুষ্ঠান চলছে, তার মাঝে তুই এভাবে ঘরবন্দি হয়ে থেকে কি প্রমাণ করতে চাচ্ছিস? কাকিমাও তো নতুন বউকে মেনে নিতে পারেনি, সে কি সবকিছু সহ্য করে নিচ্ছে না? তাহলে তুই কেন পারছিস না? রূপসা ক্ষীণ স্বরে বলল, আমার কিচ্ছু হয়নি, শরীর ভালো লাগছিল না, সেই জন্য শুয়েছিলাম। আমাকে খুঁজছো কেন? গ্রুপ ফটো তোলা হবে, সেই জন্য তোকে খুঁজছে। আর নয়তো তোকে দিয়ে তাদের কি দরকার? রূপসা হাসি মুখে বলল, গ্রুপ ফটো তুলতো আমাকে প্রেজেন্ট হবার কথা নয়। আমি তো এই বংশের কেউ নই, আমি না থাকলেও ছবি অসম্পূর্ণ হবে না। ইয়াদ একটা শ্বাস ছেড়ে বলল, ভাইয়ার, খালার, মামার, ফ্যামিলির সবাই এই ছবিতে থাকবে, আর তুই থাকবি না বলছিস? ব্যাপারটা ভালো দেখাবে না। আমার মনে হয় উল্টো আমি থাকলে ব্যাপারটা খারাপ দেখাবে। ইয়াদ ভ্রু কুঁচকে রূপসার দিকে তাকায়। আমার থাকার কথা ছিল এভির পাশে, সেখানে আমি থাকবো এক কোনায় আগাছার ন্যায়। ব্যাপারটা আমার চোখে মোটেও ভালো দেখাবে না। ইয়াদ, তুমি চলে যাও। রূপসা দরজা আটকে দিতে নিলে ইয়াদ রূপসার হাত ধরে ফেলে। রূপসা অবাক চোখে তাকায়। তোর থেকে আমি পুরো 7 মাস 23 দিন 9 ঘন্টা বড়, জাস্ট মনে করিয়ে দিলাম। বলেই ইয়াদ রূপসার হাত ধরে টেনে নিয়ে গেল। ছবি তোলার জন্য বিশাল জায়গা জুড়ে ফটো বুথ বানানো হয়েছে। রূপসা আসা মাত্রই সবাই একসাথে ছবি তোলার জন্য দাঁড়ালো। সবার মাঝখানে দাদুমণি বসে আছে। তার ঠিক পেছনে আলবি, তার এক পাশে অলি, আরেক পাশে শাহনাজ বেগম। শাহনাজ বেগমের সামনে উর্মিলা, তার পেছনে উসমান মির্জা, তার পাশে ইয়ামিন মির্জা, নূরনাহার। দাদুমণির অন্য পাশে দাঁড়িয়েছে ইয়াদ। ইয়াদ এখনো রূপসার হাত ধরে রেখেছে। রূপসাকে ছাড়ানোর চেষ্টা করলে ইয়াদ হাতের বাঁধন আরো শক্ত করে। ব্যথায় রূপসা অবাক চোখে ইয়াদের দিকে তাকায়। তখনই ক্যামেরাম্যান ছবি তুলে নেয়। অলি ঘাড় উঁচু করে আলবির দিকে তাকিয়ে তাদের উচ্চতার ব্যবধান দেখতে বিস্মিত হচ্ছে। সে উচ্চতায় আলবির বুক বরাবর। এই ফ্যামিলির মানুষগুলো আলবির মতোই খাম্বা টাইপের। ইয়াদ নামের ছেলেটাও অনেক লম্বা, এমনকি উর্মিলা মেয়ে হয়েও অলির থেকে বেশ অনেকটা লম্বা। অলির চাহনি দেখে আলবি ভ্রু কুঁচকে তাকায়। ক্যামেরা তোমার সামনে, আমার মুখে লাগানো না, তাই সামনে তাকাও। কথাটা শুনে অলি সামনের দিকে তাকালো। বৌভাতের আয়োজন শেষ হতে হতে সন্ধ্যার শেষ আলোটুকুও নিভে গিয়েছে। গাঢ় নীল আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে রাতের শান্ত ছায়া। মির্জা বিলার চত্বরে তখন ধীরে ধীরে নেমে এসেছে নীরবতা। আলো ঝলমলে দিনের উৎসব মুখরতা এখন শুধু অতীতের প্রতিচ্ছবি। সবাই একেবারে রাতের খাবার খেয়ে নিজেদের রুমে চলে গেছে। কিছু কিছু আত্মীয়রা আগামীকাল সকালেই নিজেদের বাসস্থানে ফিরে যাবেন, বাকিরা পরশুদিন নাগাদ চলে যাবেন বলেই ঠিক করে রেখেছেন। উর্মিলা কিছুক্ষণ আগেই গায়ে থাকা গাঢ় পিঙ্ক রঙের শাড়িটা খুলে হালকা আরামদায়ক পোশাক পরে নিয়ে ক্লান্ত চোখে বিছানায় শরীর এলিয়ে দিয়েছিল। ঠিক তখনই তার ফোনে একটি মেসেজ আসে। ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই চোখে ভেসে ওঠে, আমি তোমাদের বাড়ির পার্কিং লটে অপেক্ষা করছি, একবার একটু এসো প্লিজ। মেসেজটা পড়ে উর্মিলা দ্বিধা নিয়েই উঠে দাঁড়ায়। ঘর অন্ধকার, আলো জ্বালেনি সে। মাথায় একটা ওড়না জড়িয়ে নীরব রুমের দরজা ঠেলেই বেরিয়ে পড়ে। আজ তিশার স্বামীর আশার ইশায় একাই অলির সাথে শুয়েছে। নিঃশব্দ পায়ে উর্মিলা অন্ধকার ড্রয়িং রুমে পেরিয়ে মেইন দরজা দিয়ে বেরিয়ে আসে।
বাড়ির ভেতরে আলো জ্বললেও বাইরে তখন এক নিস্তব্ধ নৈশব্দ। শুধু দূরে কোথাও কুকুরের হালকা ঘেউ ঘেউ শোনা যাচ্ছে। উর্মিলা পার্কিং লটে এসে গেছে। দিহান গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে, মাথা নিচু, চোখ ফোনের স্ক্রিনে নিবদ্ধ। আবছা আলোয় তার অবয়ব যেন খানিকটা অন্যরকম ঠেকল উর্মিলার চোখে। আপনি কিভাবে ভাবলেন যে এত রাতে আপনার মেসেজ পেয়ে আমি ছুটে চলে আসব? আম শিওর, জাস্ট ফ্রেন্ড, এত কিছু আশা করবেন না আমার থেকে। উর্মিলার কণ্ঠে ছিল ঠান্ডা প্রতিবাদ, কিন্তু তার চোখের গভীরে ফুটে উঠেছিল দ্বিধা। দিহান হালকা হেসে উঠল, যেন উর্মিলার এই বিরূপ স্বরটাও তার নিকট পরিচিত। হাসবেন না, যান এখান থেকে। উর্মিলার গলার স্বর কঠিন শোনালেও দিহান জানে তাকে একা দেখে উর্মিলার বুকের ভেতর এক ধরনের অস্থিরতা ঠিকই কাজ করছে। তুমি বলতে চাইছো যে আমি তোমার অপেক্ষা করে ভুল করিনি, তাই তো? উর্মিলা নীরব থাকে, চোখ নামিয়ে নেয় পাথরের পেভমেন্টে। মুহূর্ত খানেক পর ধীরে বলে ওঠে, কি বলবেন তাড়াতাড়ি বলুন। কিছুই বলবো না, তোমাকে দেখতে ইচ্ছে করলো তাই আসতে বলেছি। উর্মিলা তাকিয়ে দেখে দিহানের ঠোঁটের কোণে এক টুকরো হালকা হাসি। লোকটা অকারণেই হাসে, তবে প্রয়োজনে হাসতে যেন কষ্ট হয়। আমাকে দেখতে ইচ্ছে করলো কেন আপনার? বেশ তো ছিলেন দুদিন, এখন এত আলগা দরদ দেখাচ্ছেন কেন? দিহান যথারীতি দূরত্ব বজায় রেখেই দাঁড়িয়ে থাকে। আমি কিছুক্ষণ আগে কল দিয়েছিলাম, রিসিভ করোনি কেন? উর্মিলার মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে গেল। ভেতরে জমে থাকা অপ্রকাশিত অপেক্ষাগুলো যেন হঠাৎ বিস্ফোরিত হলো। ভেতরে থাকা রাগ যেন ধপ করে জ্বলে উঠল। রিসিভ করব না, কল দিবেন না আমাকে। দিহান ধীর ভঙ্গিতে ফোনটা পকেটে রেখে বুকের ওপর হাত জড়ো করে দাঁড়ালো, চোখে নরম অথচ অদম্য এক প্রশ্ন। রেগে যাচ্ছ কেন, সেটা তো বলবে। আমি মোটেও রাগ করছি না। আপনি ছাড়াও আমার অনেকগুলো ফ্রেন্ডস আছে, তাদের সাথে কথা বলে আমার টাইম পাস হয়ে যাবে। আমি তোমাকে আমার সাথে টাইম পাস করতে বলছি না উর্মি। উর্মি বলে ডাকবেন না আমাকে, এখন থেকে আমরা আর বন্ধু নই, উর্মিলা বলে ডাকবেন। উর্মিলা সামনে ফিরে হাঁটতে শুরু করে, তার চিবুক নিচু, পায়ের ভঙ্গিমায় দৃঢ়তা। কিন্তু সে কিছু দূর যেতেই দিহান তাড়াতাড়ি কয়েক কদম এগিয়ে গিয়ে তার সামনে এসে দাঁড়ায়। আমিও তোমার বন্ধু হয়েই থাকতে চাই উর্মিলা। তাহলে? দিহান এক মুহূর্তের জন্য কোনো শব্দ খুঁজে পায় না, নিঃশ্বাস টেনে সাহস জড়ো করে, হঠাৎ দ্বিধাভেদ করেই বলে ফেলে, আই লাভ ইউ উর্মিলা, উইল ইউ বি মাই লাইফ লাইন। মুহূর্তের সময় যেন থেমে যায়, বাতাস থমকে যায় চারপাশে। উর্মিলার মুখে অনর বিস্ময়ের ছায়া, তার পুরো শরীর জমে আছে। ধীরে ধীরে মাথা উঁচু করে অস্ফুট স্বরে শুধায়, কি বললেন? দিহান এবারও এক চিলতে হাসি দিয়ে বলে, আই লাভ ইউ। উর্মিলা দাঁড়িয়ে থাকে নিশ্চুপ, মুখে একরাশ বিস্ময়, তার চোখে মেঘ জমে, ঠোঁটে কোনো উত্তর আসে না। উত্তর দেবে না? উর্মিলা ধীরে মাথা নাড়ে না, তারপর আরেক মুহূর্তও দাঁড়ায় না। দিহানকে পাশ কাটিয়ে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। দিহান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শেষবারের মতো মির্জা বিলার দিকে তাকায়, তারপর গাড়িতে উঠে বসে। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে ইঞ্জিন স্টার্ট দেয়। গাড়ির হেডলাইট ঝিলমিল করে ধুলোবালি ঘিরে ধরে তার যাত্রার পথকে। রাত গভীর হয়ে আসে। অলি বিছানায় শুয়েছিল, জানালার কাচের ওপরে রাত গভীর হয়ে এসেছে। পাশেই ঈশা কারোর সঙ্গে নিম্ন কণ্ঠে ফোনে কথা বলছে, যা অলির ঘুমে বিঘ্ন ঘটাচ্ছিল। অলির চোখে তখনও ঘুম জমেছিল, কিন্তু শান্তিতে ঘুমাতে পারছিল না। সে বিরক্ত ভঙ্গিতে আদো কণ্ঠে বলে ওঠে, আপু, সামির ভাইয়া তো বিকেলে এসেছি, তুমি বরং ফোনে কথা না বলে সামনাসামনি গিয়ে কথা বলো। ঈশা নরম স্বরে বিরক্তি ঝেড়ে দিয়ে উত্তর দেয়, বনু তুই ঘুমা না, আমি তো আস্তে আস্তে কথা বলছি। ফোনে যতটা সহজভাবে কথা বলা যায়, সামনাসামনি সেভাবে কথা বলা যায় না। অলি আর কোনো কথা না বলে মুখ ঘুরিয়ে চোখ জোড়া বন্ধ করে নেয়। তার চোখে ঘুম ভর করলেও কানের মধ্যে ঈশার কণ্ঠ একটা শোরগোল তুলছে, কিছুতেই নিস্তার মিলছে না। ঠিক তখনই হঠাৎ তার পাশে থাকা বালিশের নিচে রাখা ফোনটা জোরে বেজে ওঠে। আরে আপু, ফোনটা রিসিভ করো। অলির গলায় বিরক্তির ঝাঁজ। ঈশা তাড়াতাড়ি হাত দিয়ে নিজের ফোনটা চেপে ধরে ফিস ফিস করে বলে, আমার না, তোর ফোন বাজছে। এই কথা শুনে অলি তড়িঘড়ি করে উঠে বসে। তার চোখ ছলছল করছে ঘুমে, কিন্তু মনের ভিতর চিন্তার ঢেউ। মা বাবা ছাড়া তার ফোন নম্বর তো আর কেউ জানে না। তাহলে তারাই কি কল দিয়েছে?
সে দ্রুত বালিশের পাশে রাখা ফোনটা হাতে তুলে নেয়। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা দেখে অচেনা উত্তেজনায় গলা শুকিয়ে আসে তার। এটা তো ওনার নাম্বার, উনি এত রাতে আমায় কেন কল দিচ্ছেন? অলি এখনো দ্বিধায় রিসিভ করবে কিনা, ততক্ষণে কল কেটে যায়। অন্যদিকে অলি কল রিসিভ না করায় আলভির মনটা খারাপ হয়ে যায়। এক ধরনের হতাশ আর অধৈর্যের তাড়নায় সে আবারও অলির নম্বর ডায়াল করলো। অলি ফোনটা রাখতেই যাচ্ছিল, তার আগেই আবারও কল আসে। এবার আর দেরি না করে অলি কলটা রিসিভ করে ফোনটা কানে লাগিয়ে ছোট্ট করে বলে, হ্যালো। তার ঘুম ভাঙা কণ্ঠ শুনেই আলভির নিদ্রাহীন চোখ যেন আরো রাত জেগে ওঠে। অন্য প্রান্ত থেকে কোনো সারা শব্দ না পেয়ে অলি ভ্রু কুচকে স্ক্রিনের দিকে তাকায়, আবার ফোন কানে লাগিয়ে বলে, হ্যালো। কল দিয়ে ঘুমিয়ে গেছেন নাকি? আলভি কি বলবে বুঝতে পারছে না। কয়েক মুহূর্ত নীরব থাকার পর শান্ত গলায় বলে ওঠে, হানিবি, আমি ঘুমাতে পারছি না। হানিবি ডাকটা শুনে হলি কপালে ভাঁজ পড়ে। একটু বিরক্তি এলেও পরে কথাটা শুনে সে ভাবনায় পড়ে যায়। কেন, আপনার কি শরীর খারাপ? আলভির কণ্ঠে তখন হালকা ক্লান্তির সুর। না, শরীর খারাপ লাগলে মেডিসিন খেয়ে নিতাম, আমার তো মন খারাপ। অলি একটু থেমে নরম কণ্ঠে জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে আপনার? জানি না। আলভি একটুখানি থেমে যায়, তারপর ধীর কণ্ঠে বলে ওঠে, তুমি একবার আসবে আমার রুমে? অলি থমকে যায়। কথাটার মধ্যে যেন একটা ভিন্ন রকম আবেদন ছিল, যা তাকে দ্বিধায় ফেলে দেয়। আমি গিয়ে কি করব? আলভি আবার কিছুক্ষণ চুপ করে থাকে, যেন নিজের আবেগ সামলাতে ব্যস্ত সে। তারপর এক নিঃশ্বাসে বলে ওঠে, আচ্ছা তুমি ঘুমাও, রাখছি। অলি কিছু বলার আগেই কল কেটে যায়। সে এক দীর্ঘশ্বাস ফেলে ফোনটা পাশে রেখে দেয়। ঈশার কথাবার্তা ইতিমধ্যেই শেষ। অলি আবার শুয়ে পড়তেই ঈশা জানতে চায়, কে কল দিয়েছিল? অলি শান্তভাবে উত্তর দেয়, তোমার ভাই। আলভি কল দিয়েছে শুনে ঈশা খুশি মনে শুধায়, ভাইয়া এত রাতে কল দিয়েছিল কেন? অলি মুখ ভার করে বলল, বললো তার নাকি মন খারাপ। আমি জিজ্ঞেস করলাম কেন, সে উত্তরে বললো জানি না, তুমি একটু আসবে আমার রুমে। তো আমি জিজ্ঞেস করলাম আমি কি করতে যাব। অলির কথার মাঝে ঈশা হো হো করে হেসে ওঠে। অলি বিরক্ত হয়ে ঘাড় ঘুরিয়ে বলে, হাসছো কেন আপু? উনি ডক্টর মানুষ, শরীর বা মন খারাপ লাগলে নিজের চিকিৎসা তো নিজেই করতে পারে, তাই না? আমায় যেতে কেন বলছে? ঈশা হাসি থামিয়ে একসময় গম্ভীর স্বরে বলে ওঠে, মন খারাপের কোনো মেডিসিন নেই রে অলি। ভাইয়ার হয়তো তোকে প্রয়োজন, তোর উচিত তার কাছে যাওয়া। ঈশার কথায় অলির গলার রুন্ধ্র যেন কিছু একটা আটকে গেল। মুহূর্তেই মুখটা ফ্যাকাশে হয়ে আসে। চোখের সামনে ভেসে ওঠে সেই অন্ধকার রাতটা, যখন আলভির রুমে আটকে পড়েছিল সে। সেই স্মৃতি শরীরের প্রতিটি কোষে ভয় ছড়িয়ে দেয়। ঠোঁট কেঁপে ওঠে। কয়েকবার ঢোক গিলে সে বলল, আমি তার কাছে যেতে পারবো না আপু, তাকে দেখলে ভয় করে আমার। অলির ভয়ানক বিব্রত মুখ দেখে ঈশা খানিক অবাক হলেও তার বয়সের কথা মাথায় রেখে এবার কণ্ঠস্বরটা একটু নরম করে বলল, আমি এবার বুঝতে পারলাম যে ভাইয়া তোকে আলাদা রুমে কেন রেখেছে। প্রবলেমটা ভাইয়ার নয়, প্রবলেমটা তোর। তুই হয়তো আলাদা রুমে থাকতে চেয়েছিস, তাই না? অলি মাথা নিচু করে ধীর গতিতে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। ঘরের বাতাস যেন ভারী হয়ে আসে। ঈশা দীর্ঘশ্বাস ফেলে বলে, বাচ্চামো করিস না অলি। আমাদের নানুর যখন 12 বছর বয়স ছিল, তখন নানা ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছিল। আর তার দ্বিতীয়বার পিরিয়ড হওয়ার আগেই সে কনসিভ করেছিল। সে কি নিজেকে মানিয়ে নেয়নি? তোরও নিজেকে মানিয়ে নেওয়া উচিত। অলির বুকের ভেতর কেমন জানি একটা অস্বস্তির স্রোত বইতে থাকে, তবুও ঈশা থামে না। যদিও এভি ভাই সেরকম নয়, কিন্তু পরিশেষে সেও একজন পুরুষ মানুষ। আর পুরুষ জাতি বউকে কাছে না পেলে বাইরে নজর দেবে, সেটাই স্বাভাবিক। কথাটা শুনে অলি চমকে তাকায়। তার চোখ মুখে রাগ ও হতাশার ছাপ স্পষ্ট। ঈশার কথাগুলো যেন আগুনের ঘি ঢালার মতো। আলভি সম্পর্কে মনে আবার আজে বাজে ভাবনা আসে। ঠোঁটে চেপে নিজ মনেই বলে, তোমরা ওনাকে যতটা মহান মনে করো, উনি ততটাই অসভ্য আর খারাপ লোক। আমি তার কাছে যাই বা না যাই, উনি তো বাইরে নজর দেবেই। তাই শুধু শুধু হরিণ হয়ে বাঘের গুহায় যাওয়ার কোনো মানেই হয় না। নিশ্চয়ই খারাপ কোনো উদ্দেশ্যেই আমাকে নিজের রুমে ডেকেছেন উনি। কি ভাবছিস? অলি না বোধক মাথা নাড়ায়। ঈশা আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই প্রেগনেন্ট অলি। ভাইয়া একজন ডক্টর। আপাতত তোর ভয় পাওয়ার কারণ দেখছি না। তুই নিশ্চিন্ত মনে ভাইয়ার রুমে যা। না। অলি হঠাৎ চিৎকার করে ওঠে, যার তীব্রতায় ঈশা খানিকটা চমকে যায়।
আমি ওনার রুমে কিছুতেই যাব না। অলির গলায় দারুণ রাগ আর ভয়। জেদ করছিস কেন? তোর সব বাচ্চামো শুধুমাত্র এবি ভাই বলেই সহ্য করছে, অন্য কেউ হলে এতক্ষণে তুলে নিয়ে যেত। অলি দুহাতে নিজের কানজোড়া চেপে ধরে মৃদু স্বরে বলে ওঠে। উনি তেমনটা করতে পারবে না আপু। ঈশার মুখটা এবার মলিন হয়ে আসে, হালকা কণ্ঠে বলে, বেচারা ভাইয়াটার জন্য কষ্ট লাগছে, সেই সাথে তোর উপর ভীষণ রাগ উঠছে। আরে ওর রুমে গেলে ও কি তোকে খেয়ে ফেলবে? ঈশার কথাগুলো অলি কান থেকে ঝেড়ে ফেলতে চাইলেও প্রতিটি শব্দে যেন তার মনের ভেতর খচখচ করে বাজছে। অলি এবার কান থেকে হাত সরিয়ে রাগী কণ্ঠে বলে ওঠে, আপু, ওনার জন্য আজকে আমার এই অবস্থা, আর তুমি প্রশ্ন করছো আমায় খেয়ে ফেলবে কিনা? অলির কথায় ঈশা যেন কিছুটা স্তব্ধ হয়ে যায়। এটা কোনো কথা? তোকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে বলে তুই সারা জীবনে আর ভাইয়ের কাছে যাবি না? অলি মাথা নেড়ে স্পষ্টভাবে বলে, হ্যাঁ ঠিক ধরেছ। ঈশা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তাহলে আর কি, ভাইয়ার জন্য একটা ম্যাচিউর টাইপের মেয়ে খুঁজতে হবে দেখছি। মানে? অলির প্রশ্নে ঈশা শুয়ে পড়তে পড়তে বলে ওঠে, মানে আবার কি? তুই ভাইয়ার কাছে না গেলে ভাইয়াকে আবার বিয়ে করাতে হবে না? অলি এবার শান্ত গলায় কিন্তু দৃঢ়ভাবে বলে, উনি আর বিয়ে করতে পারবে না। দেখা যাবে। ঈশা চোখ বন্ধ করে শুয়ে পড়ে। রুমটা খানিকটা নীরব হয়ে আসে। অলি কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে বসে থেকে একসময় আস্তে করে অন্য পাশে ফিরে শুয়ে পড়ে। বাইরে তখন গভীর রাত। জানালার ওপারে নিঃশব্দে ঝরে পড়ছে পুকুর পাড়ে পাতাগুলো। আর অলির বুকের ভেতরেও নেমে এসেছে কুয়াশা ভেজা এক অস্থিরতা। 2 দিন পর সময় নিঃশব্দে গড়িয়ে গেছে। আজ সকালে আলভির মামা খালারা পরিবারের সদস্যরা মির্জা ভিলা ছেড়ে চলে যাবে। সকাল গড়িয়ে 10টা বাজতেই একে একে সকলে লাগেজ টেনে ব্যস্ত পায়ে ড্রয়িং রুমে এসে জড়ো হয়। আলভি আজকে খুব সকালে হসপিটালে চলে গেছে। সবাই চলে যাবে ভাবতে অলির মন খারাপ হয়ে যায়। বিশেষ করে ঈশা চলে যাচ্ছে, সেই জন্য সে বেশি চিন্তিত। একা একা ঘুমাতে হবে ভাবতেই তার গলা শুকিয়ে আসছে। ঈশা আর তিশা শেষবারের মতো অলিকে জড়িয়ে ধরে তারপর সবার থেকে বিদায় নিয়ে বাকিদের সাথে বেরিয়ে যায়। উর্মিলা, রূপসা আর ইয়াদ সকাল 8টা বাজেই ভার্সিটিতে চলে গেছে। বাড়ি যেন হঠাৎ করেই ফাঁকা হয়ে গেল। চেনা শব্দের ভিড়ে যে কোলাহল ছিল, আজ তার বদলে আছে একঘেয়ে নীরবতা। বিকেলের রোদ একটানা হেলে পড়েছে দাদুমণির ঘরের জানালায়। অলি তার পাশেই বসে আছে, মুখে অল্প কাঁচা হাসি। সামনে একটা ছোট্ট বাটিতে নিজ হাতে বানানো পান এগিয়ে দেয় দাদুমণির দিকে। দাদুমণি, এটা খেয়ে বলো তো কেমন হয়েছে? দাদুমণি কাঁপা কাঁপা হাতে পানটা মুখে নিয়ে হাসি মুখে বলে ওঠে, অনেক ভালো হয়েছে নাতবউ, তুমি যেমন মিষ্টি দেখতে, তোমার হাতের পানখানাও বহুত মিষ্টি খেতে। অলি চোখ নামিয়ে মৃদু হেসে বলে, তাহলে এখন একটা গল্প শোনাও। বৃদ্ধা দাদুমণির কণ্ঠে একটা মায়ামাখা সুর ভেসে আসে ঘর জুড়ে। সে স্মৃতির ভাঁজ থেকে গল্প টেনে এনে অলি শোনাচ্ছে, আর অলিও মুগ্ধ হয়ে শুনছে। হঠাৎ করেই সে শান্ত দৃশ্য ভেঙে দিয়ে রূপসার রুমে প্রবেশ করে। রূপসার চোখে ঈর্ষার ছায়া, ঠোঁটে একরকম তাচ্ছিল্য ভরা হাসি। দাদুমণি, এসে চুল বেঁধে দিই। দাদুমণি একবার রূপসার দিকে তাকিয়ে বলল, নাতবউ, চুল বেঁধে দিয়েছো? রূপ, তুই এখানে এসে বস। কথাটা শুনে রূপসার মুখের হাসি মুহূর্তেই হিম হয়ে যায়। মুখে যদিও সংযত হাসি ফুটে বলে ওঠে, তোমার নাতবউ 2 দিন আগে এসেই আমার জায়গা দখল করে নিয়েছে দেখছে। অলির মুখ গম্ভীর হয়ে যায়। সে দৃঢ় স্বরে জবাব দেয়, আমি আপনার জায়গা নেইনি আপু। এবারের বউ হিসেবে আমি কি দাদুমণির কাজ করে দিতে পারি না? আপনি এইভাবে কেন বলছেন? রূপসা কোনো উত্তর দেয় না, শুধু অগ্নি চোখ অলির দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই ভেসে আসে গম্ভীর স্পষ্ট একটা কণ্ঠস্বর, অলি। ডাকটা শুনে অলি সহ বাকিরা দরজার দিকে তাকালো। আলবি অলিকে ডাকতে ডাকতে এদিকেই আসছে। দাদুমণি, অলি কি রুমে আছে? কথাটা শুনে দাদুমণি বলল, হ্যাঁ দাদু ভাই, তোমার বউ এখানেই আছে, অত অধৈর্য হয়েও না। আলবি রুমে ঢুকে কোনো দিকে না তাকিয়ে অলির উদ্দেশ্যে বলল, অলি চলো। কোথায় যাব? আপনি কখন আসলেন? আমি কিছুক্ষণ আগে এসেছি। তোমার রুমে তুমি ছিল না, তাই খুঁজতে খুঁজতে এখানে চলে আসলাম। চেক আপের জন্য তোমাকে নিয়ে যেতে এসছে, রেডি হয়ে নাও। অলি একটা ঢোক গিলে বলল, আমি হসপিটালে যাব না। আলবি অলির দিকে এগিয়ে গেল। রূপসা এক দৃষ্টিতে আলভির দিকে তাকিয়ে আছে। আলভি যেন রূপসাকে দেখেইনি।
আগে যাও তার সাথে দু একটা কথা বলতো, কিন্তু অলি এই বাড়িতে আসার পর থেকে আলবি যেন তাকে চোখেই দেখে না। আলবি অলির সামনে দাঁড়িয়ে বলল, তুমি বাবুকে দেখতে চাও না? অলি চুপ করে রইল। আলবি শান্ত কণ্ঠে বলে, ভয় পেও না, আল্ট্রাসোনোগ্রাম করাবো শুধু। রেডি হয়ে নাও, কুইক। অলি ঠোঁট চেপে নিচের দিকে তাকিয়ে রইল। দাদুমণি স্নেহ মাখা কণ্ঠে বলল, দাদু ভাইয়ের সাথে যাও নাত বউ, স্বামী সাথে থাকলে ভয় কিসের? অলি মাথা নেড়ে উঠে দাঁড়ালো। বাধ্য মেয়ের মতো রুম থেকে বেরিয়ে গেল। এমনিতেও বাবুর জন্য সে সবকিছুই করতে পারবে। আলবি ড্রয়িং রুমে বসে কারোর সাথে ফোনে কথা বলছিল। অলি রেডি হয়ে আসতেই আলবি অলিকে ওপর নিচ পরখ করে নিল। অলি বোরখা পরেছে, মাথায় হিজাব, হাতে একটা ছোট্ট ব্যাগ। আলবির চাহনি দেখে অলি খানিকটা অপ্রস্তুত হয়ে ব্যস্ত হাতে নিজের হিজাব ঠিক করতে লাগলো। আলবি একটা শ্বাস ফেলে অন্যদিকে তাকিয়ে বলল, ওনা ঠিকঠাকই আছে, লেটস গো। আলবি হাঁটা ধরল। অলি তাকে অনুসরণ করে বেরিয়ে গেল। আলবি সেফলি কার ড্রাইভ করে হাসপাতালের সামনে গাড়ি পার্ক করলো। অলি বেশ বিরক্ত হয়েছে। আলবি অনেক আস্তে আস্তে গাড়ি চালিয়েছে। সে বেশ কয়েকবার স্পিড বাড়াতে বলেছিল, কিন্তু বিনিময়ে আলবি শুধু শীতল চাহনি নিক্ষেপ করেছে। হাসপাতালের চত্বরে গাড়ি থেমে যায়। নামো। আলভির কণ্ঠ শুনে অলি তাকাতেই দেখতে পেল আলবি কার ডোর ওপেন করে দাঁড়িয়ে আছে। অলি ধীরবয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আলবি একবার অলির দিকে তাকিয়ে হাঁটা ধরল। পথিমধ্যে বেশ কয়েকজন পরিচিত চিকিৎসক আর নার্স আলবির সাথে কথা বলছে, তবে কেউ অলিকে অতটা গুরুত্ব দেয়নি। তারা লিফট করে 7 তলায় এসে থামলো। লিফট থেকে নামতেই দিহান এগিয়ে আসলো। দিহান, সব রেডি করে রেখেছিস? ভাবি কেমন আছেন? ভাবি ডাক্তার অলির কানে অদ্ভুত এক রেশ ফেলে। অলি উত্তর না দিয়ে মুখে সৌজন্যমূলক হাসি টানল। আলবি অলিকে নিয়ে সোনোগ্রাফি রুমে প্রবেশ করলো। পুরো হাসপাতালেই এয়ার কন্ডিশনার লাগানো, যার জন্য অলির একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। যদিও মির্জা ভিলাতেও এসি আছে, কিন্তু হাসপাতালের এসির টেম্পারেচার একটু বেশিই ঠান্ডা। অলি বেডের উপর বসতেই আলবি সোনোগ্রাফি রুমের ডোর লক করে দিল। ফলস্বরূপ অলি বসা থেকে দাঁড়িয়ে যায়। দরজা কেন আটকালেন? কেন আবার? তোমার আল্ট্রাসোনোগ্রাম করা হবে, সেজন্যই বন্ধ করে দিলাম। অলি ভ্রু কুঁচকে বলল, ডক্টর তো আসেনি, আল্ট্রাসোনোগ্রাম কে করবে? আলবি সোনোগ্রাফি মেশিনের সামনে চেয়ার টেনে বসলো। স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, আমি থাকতে হবে ডক্টরের কি প্রয়োজন? পেটের উপর থেকে কাপড়টা সরিয়ে এখানে শুয়ে পড়ো। কি? অলির মৃদু চিৎকার শুনে আলবি কপাল কুঁচকে অলির দিকে তাকায়। কি সমস্যা, চিল্লাচ্ছ কেন? অলি একটা ঢোক গিলে বলল, এখানে আর কোনো ডক্টর নেই? আলবি শান্ত কণ্ঠে বলল, আমি নিজেই বেবির কন্ডিশন দেখতে চাইছি, সেজন্য বেশি রিয়াক্ট না করে চুপচাপ শুয়ে পড়ো। অলি কি বলবে খুঁজে পেল না। সে ভীষণ নার্ভাস ফিল করছে। অলিকে চুপ থাকতে দেখে আলবি অলির সামনে এসে দাঁড়ালো। অলি দুপা পিছিয়ে গিয়ে বোরখার এক প্রান্ত খামচে ধরল। তার বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে। আলবি একটা শ্বাস ফেলে বলল, দেখো, এতটা অপ্রস্তুত হওয়ার কোনো দরকার নেই। এই মুহূর্তে আমাকে শুধুমাত্র একজন ডক্টর ভাবো। অলি ঠায় দাঁড়িয়ে রইল। আলবির মেজাজ বিগড়ে গেল। ফিসফিসিয়ে বলল, 5 সেকেন্ডের মধ্যে নিচে থেকে না শুয়ে পড়লে আমি তোমাকে জোর করে শুইয়ে দেব। কথাটা শুনে অলি বাধ্য হয়ে বেডের উপর বসলো। লাই ডাউন। অলি ধীর গতিতে শুয়ে পড়ল। আলবি সোনোগ্রাফি মেশিনের সামনে বসলো। অলি ঠোঁট চেপে চুপচাপ শুয়ে আছে। আলবির চোখে ধূসর ফ্রেমের চশমা, গায়ে অ্যাপ্রন। আল্ট্রাসাউন্ড প্রোবটা হাতে নিয়ে সেটার ওপর কিছুটা জেল লাগিয়ে নিল। আলবি কার্ডিওলজিস্ট হলেও আল্ট্রাসাউন্ড করতে সে জানে। মেডিকেল লাইফে বহুবার মেশিনটি ব্যবহার করেছে হার্ট পেশেন্টদের ইকোকার্ডিওগ্রাম করার জন্য। ইকো এবং প্রেগন্যান্সির আল্ট্রাসাউন্ডে কিছু পার্থক্য থাকলেও সাউন্ড ওয়েভের প্রিন্সিপাল একই। যাই হোক, আজ প্রথমবার সে আল্ট্রাসাউন্ড করবে, তাও আবার নিজের বেবির কন্ডিশন দেখতে। আলবি অলির দিকে তাকিয়ে বলল, কাপড়টা সরাও। অলির ভীষণ কান্না পাচ্ছে। লজ্জায় সে যেন জমে গেছে। আলবি কোমল কণ্ঠে বলল, শুধু পেট থেকে সরাতে বলেছে, আজেবাজে কিছু ভেবো না। আই এম ভেরি কিউরিয়াস টু সি দ্য বেবি, প্লিজ লেট মি সি। অলি আলবির থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকায়। লজ্জাগুলোকে সাইডে রেখে প্রথমে বোরকাটা বুক পর্যন্ত তুলে ফেলে। আলবি শান্ত চোখে অলির দিকেই তাকিয়ে আছে। অলির পরনে ডার্ক রেড কালারের স্কার্ট, তবে টপসের রংটা আপাতত দেখা যাচ্ছে না। এর আগে তো মনে হয় আল্ট্রাসোনোগ্রাম করেছিলে, তাই না? তাহলে তো জানার কথা।
যে ড্রেস কতটুকু সরাতে হবে। অলি একটা শ্বাস ফেলে বলল, যখন আলট্রাসোনোগ্রাম করা হয়েছিল তখন আমি অজ্ঞান ছিলাম, তাই না? আলবি আবার ফোনটা বের করে একটা ছবি খুঁজে বের করলো। স্ক্রিনে একটা মেডিকেল ইলাস্ট্রেশন ভেসে উঠল। সে ছবিটা সামনে এগিয়ে ধরে বলল, ঠিক এইভাবে ড্রেস সরাও। রুমের মধ্যে যেন হিমশূন্যতা, বাতাসেও জমে আছে অজানা অস্বস্তি। অলি নিঃশব্দে শুয়ে থাকলেও তার ভেতরের কোলাহল যেন ছাপিয়ে আসছে দৃষ্টিতে, দেহভঙ্গিতে। তার চোখে জমে থাকা চাপা ভয়, বুকের গভীরে গেঁথে থাকা পুরনো দুঃসহ স্মৃতিরা একসাথে আচ্ছন্ন করে রাখছে তাকে। সে জানে এই অনুভূতিগুলো কেবল একজন ধর্ষিতাই বুঝতে পারবে। বাকিদের কাছে এসব হয়তো শুধু বাড়াবাড়ি বলেই মনে হবে, অতিরিক্ত সংবেদনশীলতা বলে হেসে উড়িয়ে দেবে সবাই। অলির অবস্থা দেখে আলবির ভেতরেও ক্লান্তি জমেছে। চেষ্টার পর চেষ্টা করেও সে যেন অলির মনের ভেতরে সেই ভয়ের দেয়াল ভাঙতে পারছে না। ধীরে ধীরে হতাশা এসে তাকে গ্রাস করে। একটা দীর্ঘ বিরক্তিকর শ্বাস ফেলে সে চশমাটা চোখ থেকে খুলে পকেটে ঢুকিয়ে নেয়। মাথায় যেন টনটন করছে কিছু একটা, চোখ মুখে অবসন্নতা ফুটে উঠেছে। সে আর কিছু না বলে পেছনে ফিরে রুমের দরজার দিকে এগিয়ে যায়। তখনই অলি তড়িঘড়ি হ্যালো ভালোবাসার বন্ধুরা, গল্পটা কিরকম লাগলো কমেন্টে জানাবেন। আর নেক্সট পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে। আপনারা কী ধরনের গল্প শুনতে চান কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।